শিক্ষার্থীরা অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস নেব দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র, জাতীয় আয়ের বিভিন্ন ধারণা। জাতীয় আয় সম্পর্কে তোমরা সবাই শুনেছ। জাতীয় আয় একটা কমন শব্দ। আমরা জানব জাতীয় আয়ের বিভিন্ন ধারণা সম্পর্কে বা জাতীয় আয় কাকে বলে। প্রথমে আমরা জানি মোট জাতীয় উৎপাদন বা আয়, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপির সাথে তোমরা সবাই পরিচিত। আমরা সব সময় সংবাদপত্র, খবর সব জায়গায় আমরা শুনতে পাই জিএনপি। জিএনপি বলতে আমরা কি বুঝি? মোট জাতীয় উৎপাদন বা আয়। একটা দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের নাগরিকেরা যে পরিমাণ বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে বলা হয় মোট জাতীয় উৎপাদন বা আয়, জিএনপি। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের নাগরিকেরা যে পরিমাণ বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে বলা হয় জাতীয় আয়। অধ্যাপক রাগনার এবং টমাস তাদের বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপালস অফ ম্যাক্রো ইকোনমিক্স গ্রন্থে বলেছেন যে একটি দেশে যে এক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে বলা হবে জাতীয় আয় বা মোট জাতীয় উৎপাদন। যদি ব্যয়ের দিক থেকে ধরা হয় তাহলে একটি দেশে এক বছরে মানুষের মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয় এবং মোট সরকারি ব্যয়ের যোগফলকে বলা হবে জাতীয় আয়। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয় এবং মোট সরকারি ব্যয়ের যোগফলকে বলা হবে জাতীয় আয়। আবার বলা যায় যে একটি দেশে এক বছরে ভূমির জন্য মোট খাজনা, শ্রমিকের মোট মজুরি, মূলধনের মোট সুদ এবং সংগঠকের মোট মুনাফা যোগ করেও কিন্তু জাতীয় আয় পাওয়া যায়। একটা দেশে এক বছরে ভূমির মোট খাজনা, শ্রমিকের মোট মজুরি, মূলধনের মোট সুদ এবং সংগঠকের মুনাফা অর্থাৎ উৎপাদনের উপকরণগুলো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন যে আয় করে তার যোগফলকেও কিন্তু জাতীয় আয় বলা যায়। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন যে আয় করে। ভূমি কি আয় করে? ভূমি থেকে আয় হয় খাজনা, শ্রমিক আয় করে মজুরি, মূলধন আয় সুদ এবং সংগঠক পায় মুনাফা। কাজে খাজনা, মজুরি, সুদ, মুনাফা যোগ করেও জাতীয় আয় পাওয়া যায়। তাহলে জাতীয় আয় বলতে আমরা বুঝি যে একটা দেশে একটা নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে উৎপাদনের উপকরণ সমূহ ব্যবহার করে যে পরিমাণ বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদন করা হয় তার আর্থিক মূল্যই হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি। আমরা এবার আলোচনা করব নেট জাতীয় উৎপাদন, নেট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি। এই শব্দটিও বহুল পরিচিত। নেট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় অর্থাৎ উৎপাদন করতে গেলে যন্ত্রপাতি, ঘরবাড়ি, কলকারখানা ইত্যাদি যে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হয় সেই ব্যয়কে বাদ দিলে নেট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি পাওয়া যায়। উৎপাদন ক্ষেত্রে যন্ত্রপাতি, ঘরবাড়ি, কলকারখানা এগুলো ক্ষতিসাধিত হয়। এই ক্ষতি পূরণ করার জন্য প্রত্যেক বছরই কিছু খরচ করতে হয়। এই খরচটাকে বাদ দিয়ে নেট ন্যাশনাল
প্রোডাক্ট বা এনএনপি পাওয়া যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে জিএনপি থেকে বা মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অপচয়জনিত ব্যয় বাদ দিয়ে যা থাকে সেটাই হচ্ছে নেট ন্যাশনাল ইনকাম বা নেট জাতীয় উৎপাদন বা নেট জাতীয় আয় বা এনএনপি। আমরা এবার আলোচনা করি মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, মোট দেশজ উৎপাদন বা আয়। আমরা দেশজ উৎপাদন বা আয় বা জিডিপি বলতে বোঝায় যে একটা দেশে একটি নির্দিষ্ট সময়ে, একটা দেশের অভ্যন্তরে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে, তোমরা খেয়াল করো যে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের অভ্যন্তরে, আমরা জিএনপিতে বলেছিলাম যে একটি দেশের নাগরিকেরা, আর জিডিপিতে আমরা বলবো যে একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন হবে তার আর্থিক মূল্যকেই বলা হবে জিডিপি। জিএনপিতে তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে এটা, যে জিএনপিতে আমরা বলেছিলাম যে একটা দেশের নাগরিকেরা যে আয় করবে, এবং জিডিপিতে আমরা বলবো যে একটা দেশের অভ্যন্তরীণ যে আয়। ঠিক আছে, একটা দেশের অভ্যন্তরীণ যে আয় হবে। তাহলে আমরা দেশজ উৎপাদন বলতে বুঝি যে একটি দেশের অভ্যন্তরে একটা বছরে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদন হবে তার আর্থিক মূল্যই হচ্ছে জিডিপি। জিডিপির ক্ষেত্রে আমরা একটি দেশের অর্জিত ও একটি দেশে যে বিদেশিরা আয় করে, সেই অভ্যন্তরে যে বিদেশিরা আয় করবে তাদের আয়কে আমরা যোগ করব এবং বিদেশ থেকে অর্জিত আয়কে বাদ দেব। এখন বিদেশ থেকে অর্জিত আয় বলতে কি বোঝায়? একটি দেশের নাগরিক বা প্রতিষ্ঠান অন্য দেশে উৎপাদন করতে পারে, তারা সেই সমস্ত দেশে দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদনের বিনিময়ে আয় করে থাকে, কিন্তু তাদের পারিশ্রমিকের এই আয় বিদেশ থেকে অর্জিত বলে তা আভ্যন্তরীণ আয়ের সাথে যোগ করা হয় না। বিদেশ থেকে অর্জিত আয় বলেই তা আভ্যন্তরীণ আয়ের সাথে যোগ করা হয় না। জিডিপি নির্ধারণের সময় তাই বিদেশ থেকে অর্জিত আয়কে বাদ দেওয়া হয় এবং বিদেশিরা দেশের অভ্যন্তরে যে আয় করে সেই আয়কে যোগ করা হয়। জাতীয় আয় এবং ব্যক্তিগত আয়। জাতীয় আয় এবং ব্যক্তিগত আয়, প্রত্যেক ব্যক্তি যে আয় করে তাকেই বলা হবে ব্যক্তিগত আয়। প্রত্যেক ব্যক্তির নিজস্ব আয়কে বলা হবে ব্যক্তিগত আয়। ব্যক্তিগত আয় এবং জাতীয় আয় নিবিড় সম্পর্কে আবদ্ধ, কারণ জাতীয় আয়টাই ব্যক্তির মধ্যে খাজনা, মজুরি, সুদ, মুনাফা আকারে বণ্টিত হয়। তবুও জাতীয় আয় এবং ব্যক্তিগত আয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। সব জাতীয় আয়ের সম্পূর্ণ অংশই কিন্তু ব্যক্তিগত আয়ের মধ্যে বন্টন হয় না, ব্যক্তির মধ্যে বন্টন হয় না। জাতীয় আয়ের সম্পূর্ণ অংশই ব্যক্তির মধ্যে বন্টন হয় না। যৌথ মূলধনী কোম্পানির অবণ্টিত লভ্যাংশকে ব্যক্তিগত আয়ের অন্তর্ভুক্ত বলা যায় না, কারণ এই অংশটা অংশীদারদের মধ্যে বন্টন করা হয় না। তাই যৌথ মূলধনী কারবারের অবণ্টিত অংশকে ব্যক্তিগত আয় বলা যাবে না। আবার এমন কিছু ব্যক্তিগত আয় আছে যেগুলোকে জাতীয় আয়ের মধ্যে ধরা হয় না, যেমন অনুদান, বেকার ভাতা, রিলিফ, পেনশন, এগুলোকে ব্যক্তিগত আয় বলা হয়, কিন্তু এগুলোকে জাতীয় আয়ের মধ্যে ধরা হয় না। তাই বলা যায় যে সমস্ত জাতীয় আয় ব্যক্তির মধ্যে বন্টন করা হয় না, আবার সমস্ত ব্যক্তিগত আয়ের যোগফলই জাতীয় আয় নয়। জাতীয় আয় এবং ব্যক্তিগত আয়ের মধ্যে পার্থক্য এমন। এবার হস্তান্তরযোগ্য আয় বা
ডিসপোজেবল ইনকাম। হস্তান্তর যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম। ব্যক্তি যে আয় করে তার সম্পূর্ণটাই সে কিন্তু ব্যয় করতে পারে না, তাকে সরকারকে আয়কর এবং সম্পদ কর প্রদান করতে হয়। ব্যক্তি যে আয় করে তার সম্পূর্ণটাই সে কিন্তু ব্যয় করতে পারে না, তাকে সরকারকে আয়কর এবং সম্পদ কর দিতে হয়। আয়কর এবং সম্পদ কর দেওয়ার পরে ব্যক্তির হাতে যে অর্থ থাকে সেটাই হচ্ছে হস্তান্তরযোগ্য আয় বা ব্যয়যোগ্য আয়, অর্থাৎ ব্যক্তি এই অর্থটাই নিজে ব্যয় করতে পারে। এই হস্তান্তরযোগ্য আয় মাধ্যমে সে ভোগ করে এবং সঞ্চয় করে। হস্তান্তরযোগ্য আয়ের মাধ্যমে আয় দ্বারাই সে ভোগ করে এবং সঞ্চয় করে। একটা উদাহরণের সাহায্যে বলা যায় যে একজন ব্যক্তি যদি 5,000 টাকা আয় করে তাহলে তাকে হয়তো সরকারকে 500 টাকা কর দিতে হয়। তাহলে 5,000 টাকা থেকে 500 টাকা বাদ দিলে তার থাকে 4,500 টাকা। এই 4,500 টাকায় সে কিন্তু ব্যয় করতে পারবে, 5,000 টাকা সে ব্যয় করতে পারবে না। তাহলে এই 4,500 টাকাকেই বলা হবে হস্তান্তরযোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়। মাথাপিছু আয়, এটা তোমরা সবাই জানো, পার ক্যাপিটা ইনকাম। মাথাপিছু আয় বলতে গড় বার্ষিক আয়কে বোঝায়। মাথাপিছু আয় বলতে জনগণের গড় বার্ষিক আয়কে বোঝায়। মোট জাতীয় আয়কে যখন জনসংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম পাওয়া যায়। মোট জাতীয় আয়কে যখন জনসংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয় পাওয়া যায়। যে দেশের জাতীয় আয় বেশি এবং জনসংখ্যা কম সে দেশে পার ক্যাপিটা ইনকাম বেশি হবে, এবং যে দেশের জনসংখ্যা বেশি হবে আয় কম হবে সে দেশে পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয় কম হবে। মাথাপিছু আয় হচ্ছে একটা দেশের উন্নয়ন এবং জীবনযাত্রার মান নির্ধারণ করে। যে দেশের মাথাপিছু আয় বেশি সে দেশের মানুষের জীবনযাত্রার মানও উন্নত বলে আমরা বুঝে থাকি। নিট দেশজ উৎপাদন বা নিট ডোমেস্টিক প্রোডাক্ট। এর আগে আমরা আলোচনা করেছিলাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন আমরা আলোচনা করব নিট ডোমেস্টিক প্রোডাক্ট। সহজ কথায় মোট দেশজ উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিয়ে যা থাকবে সেটাই হলো নিট ডোমেস্টিক প্রোডাক্ট বা নিট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিয়ে যা থাকবে সেটাকে বলা হয় নিট দেশজ উৎপাদন। অর্থাৎ বলা যায় যে একটি দেশে সাধারণত এক বছরে যে পরিমাণ একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য এবং সেবাকর্ম উৎপাদন হবে তার আর্থিক মূল্য থেকে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয় বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্ট বা নিট দেশজ উৎপাদন। প্রকৃত উৎপাদন সম্পর্কে ধারণা পাওয়া যায় নিট দেশজ উৎপাদন থেকে, মোট দেশজ উৎপাদন থেকে কিন্তু পাওয়া যায় না। এবার আমরা আলোচনা করব বাজার মূল্য ভিত্তিক জাতীয় আয় এবং উপকরণের ব্যয় ভিত্তিক জাতীয় আয়। বাজার মূল্য ভিত্তিক জাতীয় আয়, আমরা জাতীয় আয় সম্পর্কে বলেছি যে একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে পরিমাণ দ্রব্য বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদন হবে তার আর্থিক মূল্যকেই বলা হবে জাতীয় আয়। এই সমস্ত দ্রব্যকে বাজার মূল্যের ভিত্তিতে আর্থিকভাবে মূল্যায়ন করা হয় বলে জাতীয় আয়কে বাজার মূল্য ভিত্তিক জাতীয় আয় বলা হয়। বাজার মূল্যের ভিত্তিতে তার আর্থিক মূল্য নিরূপণ করা হয়। বাজার মূল্যের ভিত্তিতে তার আর্থিক দ্রব্য সামগ্রীর আর্থিক মূল্য নিরূপণ করা হয়। বাজার মূল্যের ভিত্তিতে দ্রব্য সামগ্রীর আর্থিক মূল্য নিরূপণ করা হয় বলে জাতীয় আয়কে বাজার মূল্য ভিত্তিক জাতীয় আয় বলা হয়।
উপকরণের ব্যয়ভিত্তিক জাতীয় আয়ের মধ্যে আর বাজার মূল্য ভিত্তিক জাতীয় আয়ের মধ্যে পার্থক্য আছে। উপকরণের ব্যয়ভিত্তিক জাতীয় আয় বলতে বোঝায় যে উপকরণ সমূহ যে আয় করে, উপকরণ সমূহ যে আয় করে। উৎপাদনের উপকরণ সমূহ আমরা আগেও বলেছিলাম যে উৎপাদনের উপকরণ বলতে আমরা ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন বুঝি। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন বুঝি। ভূমি আয় হচ্ছে খাজনা, শ্রমিকের আয় মজুরি, মূলধনের সুদ এবং সংগঠকের মুনাফা। এই উপকরণগুলো যে আয় করে সেই আয়কে যোগ করেই বলা হয় যে উপকরণের ব্যয় ভিত্তিক জাতীয় আয়। উপকরণের ব্যয় ভিত্তিক জাতীয় আয়। উপকরণের ব্যয় ভিত্তিক জাতীয় আয় এবং বাজার মূল্য ভিত্তিক জাতীয় আয়ের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন যদি সরকার কোনো দ্রব্যের উপর পরোক্ষ কর আরোপ করে, সরকার যদি কোনো দ্রব্যের ওপর পরোক্ষ কর আরোপ করে তাহলে সেই দ্রব্যের দাম বেড়ে যায়। সরকার যদি কোনো দ্রব্যের ওপর পরোক্ষ কর আরোপ করে তাহলে সেই দ্রব্যের দাম বেড়ে যায়। আবার যদি সরকার ভর্তুকি প্রদান করে, কোনো দ্রব্যের ওপর যদি সরকার ভর্তুকি প্রদান করে তাহলে ওই দ্রব্যের দাম উৎপাদন ব্যয় থেকে কমে যায়। উৎপাদন ব্যয়ের থেকে কমে যায়। সরকার যদি কোনো দ্রব্যের উপর ভর্তুকি প্রদান করে তাহলে সেই দ্রব্যের দাম উৎপাদন ব্যয়ের থেকে কমে যায়। এক্ষেত্রে উপকরণের ব্যয় ভিত্তিক জাতীয় আয় এবং বাজার মূল্য ভিত্তিক জাতীয় আয়ের মধ্যে পার্থক্য দেখা দেয়। এই পার্থক্য দূর করার জন্য যখন উপকরণের ব্যয় ভিত্তিক জাতীয় আয় গণনা করা হয় তখন পরোক্ষ করকে বাদ দেওয়া হয় এবং সরকারের ভর্তুকিকে যোগ করা হয়। পরোক্ষ করকে বাদ দেওয়া হয় এবং সরকারের ভর্তুকিকে যোগ করা হয়। তাহলে উপকরণের ব্যয় ভিত্তিক জাতীয় আয় এবং বাজার মূল্য ভিত্তিক জাতীয় আয় আবার সমান হয়ে যায়। তখন উপকরণের ব্যয় ভিত্তিক জাতীয় আয় এবং বাজার মূল্য ভিত্তিক জাতীয় আয় আবার সমান হয়ে যায়। আমরা জাতীয় আয়ের বিভিন্ন ধারণা সম্পর্কে আলোচনা করলাম। এই ধারণাগুলো তোমাদের এই পাঠ পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো খুব ভালো করে পড়বে এবং বুঝবে। এই বিষয়গুলো খুব ভালো করে পড়বে এবং বুঝবে। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।